একটা ছোট্ট একটা ছোট্ট এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। আমার একটা ভাই ছিল, এখন সে ডাক্তার যদিও। তো তখন সে ছোট, তার একটা বান্ধবী ছিল বা প্রেমিকা ছিল বলা যায়। তো সেই অবস্থা ওদের মধ্যে খুব ঝগড়া হতো, অর্থাৎ আমার সেই পরিচিত ভাইটা এবং তার বান্ধবী। তো এই কনটেক্সটে একদিন ওর সাথে আমার কথা হচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম কেমন আছিস তোরা, তোর বান্ধবী কি করছে এটসেট্রা। তো কথায় কথায় ওদের ঝগড়ার প্রসঙ্গ আসে এবং ও আমাকে বলে, একটা অদ্ভুত কথা শোনায়। সেটা হচ্ছে এই যে, দাদা, আজকে যে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে তার কারণ কিন্তু আমরা মিসগাইডেড হয়েছি, আমরা চিটেড হয়েছি বাই ওয়ান অফ আওয়ার ফেমাস রাইটার্স। মানে কি বলছো তুমি? ওর বক্তব্য হচ্ছে যে প্রেম করার আগে, প্রেম শুরু হওয়ার আগে, আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ সম্বন্ধে, সমাজ সম্বন্ধে আমরা জানা শুরু করি স্কুল পড়া শুরু করার সাথে সাথে গল্পের বইয়ের মাধ্যমে। এখন গল্পের বই বলতে সাধারণত বাঙালিরা যদি উপন্যাস শুরু করে তো রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এরকম বড় বড় ঔপন্যাসিক রয়েছে। বাট সবচেয়ে টাচ করে গেছে গৃহস্থ ফ্যামিলিতে, মধ্যবিত্ত বাঙালিতে যে লেখক, সে হচ্ছে শরৎচন্দ্র। এবং শরৎচন্দ্র বাঙালি নারী সম্বন্ধে, বাঙালি গৃহবধূ সম্বন্ধে, মেয়ে সম্বন্ধে যে অবয়বটা বানিয়ে গেছে, যে বিশেষণটা, যে বিশ্লেষণটা, যে বৈশিষ্ট্যটা করে গেছে, সেটা এরকম যে সে তার মানসিকতা দৃঢ়, সে সহনশীল, সে কষ্ট করে, সে পরিশ্রম করে, সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, তার চোখে কান্নার চোখের জলের দাগ থাকে, সো এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ এক কথা একেবারে আইডিয়াল, একেবারে এক্সট্রিম আইডিয়াল। বাট বাস্তবের মেয়েরা কিন্তু সেরকম নয়, বাস্তবের মানুষ সেরকম নয়। এখন যদি, ভাইটার কথা, যদি আমরা এই উপন্যাস না পড়ে সরাসরি বাস্তবে এসে প্রেমিকা বা বান্ধবীর জোটাতাম, তাহলে যে এক্সপেরিয়েন্সটা হতো সেটা আমরা মানিয়ে নিতে পারতাম। যেহেতু আমরা উপন্যাসটা পড়ে ফেলেছি, আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে গেছে, একটা নকশা তৈরি হয়ে গেছে, মেয়ে এরকম হয়। আমরা সারাক্ষণ সেইটার সাথে আমরা যে মেয়েটা পেয়েছি প্রেমিকা বা বান্ধবী হিসেবে, তার সাথে ম্যাচ করাতে থাকি, মিসম্যাচ হয়, কনফ্লিক্ট তৈরি হয়, কষ্ট হয়, ঝগড়া হয়। যদি আমরা উপন্যাসটা না পড়তাম, বা যদি উপন্যাসের লেখক কিছু বাস্তব মানুষ যেমন হয় তেমন কিছু লিখতো, এরকম অবাস্তব কিছু আমাদের বিভ্রান্তিমূলক চরিত্র রূপায়ণ না করতো, রেখাঙ্কিত না করতো, তাহলে হয়তো আমরা এত ঝামেলায় পড়তাম না, এত দ্বন্দ্ব হতো না, এত ঝগড়া হতো না। সো এটা একটা এক্সাম্পল। এই ভালো কথা, পরবর্তী কথায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি যে এটা একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা দিয়ে আমি বোঝাতে চাইবো যে আজকের আমরা পড়বো ডার্ক সাইড অফ সিভিল সার্ভিস অর ডার্ক সাইড অফ এনি গভর্নমেন্ট জব। জেনারেলি আমি অন বিহাফ অফ সিভিল সার্ভিস ফর দেশি গাইজ তোমাদেরকে সারাক্ষণ পুশ করতে থাকি, বাঙালি প্রজন্মকে আমি পুশ করতে থাকি যে তোমরা বেশি করে সিভিল সার্ভিস দাও, ডব্লিউবিসিএস দাও, ইউপিএসসি দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো করো, সারা ভারতবর্ষময় ছড়িয়ে পড়ো, প্রত্যেকটা বড় বড় পোস্টে কেবল যেন বাঙালি ছেলে মেয়েদের নাম থাকে। এটা আমাদের মটো, এটা আমাদের ড্রিম। আমরা সেই জন্য সারাক্ষণ ইন্সপায়ার করতে থাকি, মোটিভেট করতে থাকি। এখন সেই আমি যদি আচমকা ডার্ক সাইড অফ সিভিল সার্ভিস, ডার্ক সাইড অফ গভর্নমেন্ট জব, সরকারি চাকরির যে কালো দিকটা, অন্ধকার দিকটা, সেটা দেখানো শুরু করি, তো কেউ প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি কোনটা চান, আপনি কি বলতে চান, আপনি আমাদেরকে পড়াশুনো করতে, পরীক্ষা দিতে বসাতে চান, নাকি আপনি সত্যি সত্যি চান না? তো এই কনটেক্সটে আমার উত্তরটা ঠিক কি দেব সেইটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা ছোট গল্প বললাম। গল্পটা কি মানে সেটা আসার আগে গল্প সম্বন্ধে একটা দুটো লাইন বলি। সেটা হচ্ছে, গল্পটা নেহাতি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, একটা পার্সোনাল একটা স্টোরি। তার মানে এই নয় যে সেই গল্পের মধ্যে দিয়ে তোমরা কিছু মানে বার করবে, ছেলেরা এরকম, মেয়েরা এরকম, মেয়েরা খারাপ, ছেলেরা ভালো, এরকম কিচ্ছু না। সকলেই ভালো, প্রতিটা মানুষই ভালো, এবং এমন কোনো ব্যবস্থাপনা নেই যা কেবল ভালো। সবকিছুরই কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। এমন কোনো খারাপ মানুষ নেই যার কোনো ভালো দিক নেই, এমন কোনো ভালো মানুষ নেই যার কোনো খারাপ দিক হয় না। অর্থাৎ, এবং তার সাথে সাথে জীবন সঙ্গী, বান্ধবী, বন্ধু, প্রেমিক, প্রেমিকা, স্বামী স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তোমরা সকলে বড় হচ্ছ, কে কি পন্থা অবলম্বন করে নির্বাচন করবে সেটা একেবারেই ব্যক্তিগত এবং একেবারে ইউনিক। একজনের সাথে আরেকজনের ম্যাচ হবে না, এর কোনো ফর্মুলা নেই, এর কোনো সূত্র হয় না। সুতরাং অ্যাপার্ট ফ্রম দা স্টোরি, যেটা আমি জাস্ট একটা কি বলে যে একটা
নন টেকনিক্যাল, একটা নট পারফেক্ট, নট গুড এক্সাম্পল আমি দিলাম, কিন্তু বোঝানোর জন্য আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট, যে বেসিক্যালি তোমাদের যেন এরকম না হয় যে আমরা তোমাদেরকে পুশ করছি, তোমরা জব পেয়ে গেছো, গভর্নমেন্ট জব করছো, সার্ভ করছো, সিভিল সার্ভেন্ট হয়ে গেছো, তারপর মনে না হয় যে তোমাদের কিছু মিস হয়ে গেল, তোমাদের সাথে কিছুটা কি বলা যায় চিট করা হলো, তোমাদের সাথে কিছুটা মিসগাইড করা হলো, এরকম যেন না মনে হয়। তুমি বাই চয়েস ওইটা নাও, ওই প্রফেশনটা নাও। এরকম না হয় যে তুমি জানো না ওই প্রফেশনের ভেতরের দিকগুলো কি আছে, এরকম যেন না হয় যে ওই প্রফেশনে গিয়ে তোমার মনে হচ্ছে যা আমি এই জিনিসটা এখানে না করে এই জায়গাটায় করলে তো অনেক ভালো হতো, আমার এই বন্ধুটা তো এখানে না গিয়ে এইটা করে অনেক ভালো আছে, আমিও তো করতে যেতে পারতাম, আমি কেন এই খাটুনিটা খাচ্ছি, এরকম যেন না মনে হয়। কেন এই কথাটা আসছে, তার কারণ লিস্ট অফ সিরিজ অফ অফিসার, বিভিন্ন ডিপার্টমেন্টে ভালো ভালো পোস্টে চাকরি করা মানুষদের বা অফিসারদের পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি যখন শুনি, আমার তখন কিছু কিছু অন্য অনুভূতি মনে হয়, যা আজকে এই ডার্ক সাইড অফ সিভিল সার্ভিসে আমরা ইনকর্পোরেট করব। আমার মনে হয় যে তোমাদের জেনে নেওয়া ভালো যে ঠিক কি বেঠিক কি কোথায় কি, অবশ্যই ঠিক বেঠিক বিচারটা তোমাদের তোমাদের কোথায় কি আছে কোথায় কি নেই, এরকম না হয় যেন না জেনে তোমরা সেখানটায় গেছো, তোমরা জেনে সেখানে যাও। ক্লিয়ার? সো চলো ক্লাসটা শুরু করি। সিভিল সার্ভিস বা আমি তো বলবো সরকারি চাকরির অন্ধকার দিক। ওকে, লেটস স্টার্ট। নাও দেখো, একটা ছেলে বা মেয়ে, এখন তো প্রিপারেশনটা একটু আগে থেকেই আমি দেখতে পাচ্ছি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শুরু করছে, তো সে প্রিপারেশন শুরু করলো এবং প্রিপারেশন কমপ্লিট করলো বা শেষ করলো, ধরে নিচ্ছি যে সে চাকরি পেল। প্রিপারেশনের একটা বাইনারি রেজাল্ট হয়, মাঝামাঝি কিছু রেজাল্ট হয় না, অর্থাৎ তুমি একটা সিভিল সার্ভেন্ট হবে বা তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস পাবে বা পাবে না। অর্ধেক গভর্নমেন্ট সার্ভিস বলে কিছু হয় না, 5 দিন যাবে 1 দিন যাবে এরকম কিছু হয় না। ওকে, সো আজকে আমরা আগে সাকসেসটাই ডিসকাস করবো, অর্থাৎ ধরা যাক তুমি চাকরি পেয়ে গেছো, তুমি সিভিল সার্ভেন্ট বা গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে গেছো, তাহলে কি কি ডার্ক সাইড আছে। ক্লিয়ার? নাম্বার 1 ঝটপট ডিসকাস করব, বুঝতে সুবিধা হবে, ধরতে তোমাদের সুবিধা হবে। নাম্বার 1, স্যালারি নট গুড। বেসিক্যালি যে স্যালারিটা তুমি পাবে সোজা কথায় একটা সিভিল সার্ভেন্ট হয়ে, সেই স্যালারি তোমাকে প্র্যাকটিক্যালি কখনোই ভরপুর পোষণ করবার, পরিবারকে পৃষ্ঠপোষণ করবার ক্ষমতা দেবে না। আমি এমন কোনো অফিসার বোধহয় দেখি না বা দেখিনি যে কেবল অফিস করে, খুব রেয়ার একটা দুটো কেস ছাড়া, অফিস করার পাশাপাশি সে অন্য কিছু করে, অন্য কোনো উপার্জনের চেষ্টা করে, কোথাও কোথাও শেয়ার ট্রেডিং করে, কিছু অন্য প্ল্যান করে, কিছু অন্য কনসালটেন্সিতে যোগ দেয়। স্যালারিটা কিন্তু সরকারি চাকরিতে খুব বেশি নেই। যদি সিভিল সার্ভেন্ট না হয়ে অন্য কোনো চাকরি করো, সেখানে তো অনেকটাই খারাপ, এবং তোমার দিন আনি দিন খায়ের মতোই অবস্থা, যা বাইরে থেকে তুমি দেখে বোঝাতে পারবে না। তুমি যাদেরকে দেখছো সরকারি চাকরি করে, তোমার যদি মনে হচ্ছে ও তো সরকারি চাকরি করে বিরাট ব্যাপার, আদপেই বিরাট ব্যাপার কিছু না, খুব সাধারণের চেয়েও খারাপ অবস্থা যদি তুমি লোয়ার বা মিডল র্যাঙ্কের সার্ভিস গুলো করো। তোমার কিন্তু সংসার চলবে না। তোমার সংসার চালানোর জন্য, কথাটা শুনতে খারাপ লাগছে, সংসার তো সকলের চলে, বাট প্র্যাকটিক্যালি যে পরিশ্রমটা করে তুমি এই সার্ভিসটা পেয়েছো, তার তুলনায় স্যালারিটা একদমই নগণ্য, এবং তোমার সংসার চালানোর জন্য তোমার আরো কোনো মিনস খুঁজতে হবে, কোনো উপায় খুঁজতে হবে। মাইন্ড ইট। সরকারি চাকরি সোজা কথায় বলতে তোমার ডাল ভাতকে নিশ্চিত করে। করোনা হয়ে গেল, কাজ চলে গেল, অনেক বড় বড় উপার্জন করা মানুষও বসে যেতে পারে, তুমি বসবে না। তোমার শরীর খারাপ হলো, তুমি 2 বছর অসুস্থ হয়ে গেলে, তোমার চাকরি থাকবে। দিস ইজ এই সিওরিটি, অ্যাসিওরেন্স সরকারি চাকরি দেয়। ভালো স্যালারি সরকারি চাকরি দেবে, এর কোনো মানে নেই একটা দুটো স্পেসিফিক পোস্ট ছাড়া। 2 নাম্বার, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা আরো একটু ডিফিকাল্ট। অর্থাৎ যদি কেউ পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে চাকরি করো, তো টু সাম এক্সটেন্ট
এক্সিকিউটিভদের জন্য কিছু পার্কস এক্সট্রা প্যাকেজেস এর ব্যবস্থা আছে, তাতে মাইনেটা মোটামুটি একটা রাউন্ড অফ জায়গায় নিয়ে আসে। বাট এক্সিকিউটিভ না হলে কিন্তু ডিএ ক্রাইসিসের মধ্যে তুমি পড়বেই। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা নেই। বাট বির চাকরি যদি তুমি করো, সে যে মানেরই চাকরি করো, যে সেকশনেই চাকরি করো, যে ডিপার্টমেন্টে তুমি যাও না কেন, তোমার ডিএ নিয়ে কিন্তু সমস্যা থাকবে। এবং ডিএ নিয়ে সমস্যার দুটো বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ডিএ কম, যার জন্য তোমার মাইনেটা কম, যার জন্য তোমার পারচেজিং পাওয়ারটা কমে গেছে, তুমি সবকিছু ফ্রি ভাবে কিনতে কেনাকাটা করতে পারো না, তোমার কম্প্রোমাইজ করতে হয়। এটা এক নম্বর সমস্যা। এটা বড় সমস্যা নয়। দু নম্বর সমস্যা কি? দু নম্বর সমস্যাটা বড় সমস্যা। দু নম্বর সমস্যাটা হচ্ছে এই যে যখন তুমি দেখবে একই মানের, একই পে স্কেলের, একই কি বলা যায় গ্রেড পের অন্য গভর্নমেন্টে যে চাকরি করছে, সে তোমার চেয়ে আরো 10,000, 12,000, 15,000 টাকা বেশি পাচ্ছে, তখন তোমার যে জ্বলনটা হবে, ইউ ক্যান নট রেজিস্ট দ্যাট ইরিটেশন, সেইটা বেশি কষ্ট। এই ডিএতে ভোগা প্রতিটা অফিসাররা ডিমোটিভেটেড থাকে, তার কারণ হচ্ছে এইটা, সারাক্ষণ মনের মধ্যে থাকে যে ও তো বেশি পাচ্ছে, ও তো বেশি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। যদিও এর কিছু অন্য দিক আছে, সেগুলো অন্য প্রসঙ্গে আলোচনা করব, আজকে না। বাট দিস ইজ দ্য রিয়েল পিকচার অলসো। 3 নাম্বার, পিয়ার লেভেল। তুমি এখনকার দিনে তো পুরো এডুকেশনের মানটাই অনেক উঠে গেছে, এবং এখনকার দিনে কোশ্চেনের ডিফিকাল্টি অনেক বেড়ে গেছে। আগেকার মতন সোজা সাপটা ঘষতে ঘষতে সিভিল সার্ভিস পাবে এরকমটা নয়। কোশ্চেন প্র্যাকটিক্যালি খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এবং তুমি একটা এমবিএ গ্রাজুয়েট না, একটা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার্স, এরকম একটা কোয়ালিফিকেশন নিয়ে তুমি যখন একটা সিভিল সার্ভিস বা একটা গভর্নমেন্ট সার্ভিসে ঢুকছো, সিভিল সার্ভিসই ধরে নিচ্ছি, তখন তুমি দেখবে যে তুমি যা প্যাকেজ পাও তার প্রায় 3 গুণ থেকে 10 গুণ প্যাকেজ তোমার কোনো ব্যাচমেট পাচ্ছে কোনো প্রাইভেট চাকরি করে অন্য কোনো কোম্পানিতে। আমি গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এসব বড় বড় কোম্পানির চাকরি বা বড় বড় মহারত্ন পিএসইউ এর চাকরিও ভালো স্যালারি দেয়, ছেড়েই দিচ্ছি। সাধারণ কোম্পানিতেও কিন্তু অনেক ভালো পার্কস প্যাকেজেস দেয়। কিছু বন্ধু তোমার চলে যাবে, দেখবে তুমি সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়া আছে, কাতারে আছে, ইউএসএ আছে, ইউকে, জার্মানিতে রয়েছে, তোমার সাথে পড়তো। তুমি দেশের হাল সামলাচ্ছ, যে পড়াটা তুমি পড়ে গেছো, যে মেরিটটা তুমি নিয়ে এসছো সেম সেম জিনিসের মধ্যে থেকেও সে আজকে ওইটা অ্যাচিভ করছে। তুমি দেখছো যে তুমি একদমই একটা লো প্রোফাইল রাখতে বাধ্য হচ্ছ বিকজ অফ ইউর লেস স্যালারি অ্যান্ড লেস পার্কস প্যাকেজেস ইনসেন্টিভস। মনে থাকে যাও। নেক্সট, পোস্টিং ডিসক্রিমিনেশন। 4 নাম্বার, বিরাট বড় সমস্যা, সারাক্ষণ হেডেক থাকবে পোস্টিং ডিসক্রিমিনেশন। ফার্স্ট হচ্ছে যে পোস্টিং তুমি যেটা পাবে সেটা ফেয়ার হবে না বা চান্স কম। তুমি চাইছো হয়তো বর্ধমান, তোমাকে দিয়ে দিল হয়তো পশ্চিম মেদিনীপুর, তোমাকে দিয়ে দিল হয়তো উত্তর দিনাজপুর, তোমাকে দিয়ে দিল সুন্দরবন। পোস্টিং নিয়ে কোনো গ্যারেন্টি নেই, একেবারে হুইমজিক্যাল পোস্টিং, বড় সাহেব তোমাকে যা খুশি করতে পারে, এবং তার সাথে তুমি একটা পলিটিক্সেরও শিকার হয়ে যেতে পারো। তোমার নানা রকম সেখানটায় খোঁজা হয়, তুমি কি, তুমি জাতে কি, তুমি বর্ণে কি, তুমি ধর্মে কি, তুমি লিঙ্গে কি, সবকিছু বুঝে 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 পোস্টিং দেওয়া হয়। তুমি দেখবে একদম শেষে পড়ে আছো তুমি, সকলের হয়ে গেছে, সকলেই ট্রান্সফার নিয়ে বাড়ি ফিরতে পেরেছে, সকলেই বাড়ির কাছাকাছি হচ্ছে, তোমার হচ্ছে না। যে জ্বালা, যে কষ্ট, সে তুমি ভেবে পাবে না। বাইরে থেকে দেখতে তোমার সুখী লাগছে, ভালো লাগছে, ভেতর থেকে মানুষটা জ্বলে গেছে। যদি কোনো মানুষ পাও, কথা বলে মিলিয়ে নিও। নেক্সট, job hazard. I shall discuss about the features of executive. IAS হয়ে গেছো, IPS হয়ে গেছো, WBCS হয়ে গেছো, তোমার কাজ কি? তোমার কাজ পলিসি ফ্রেম করা আছে, সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা। কাদের সাহায্যে? অবশ্যই কিছু রিপ্রেজেন্টেটিভদের সাহায্যে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, মানুষের হয়ে যারা আসছে, তাদের সাথে বনিবনা করে তুমি একটা পলিসি ফ্রেম করবে, পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে। নাও ব্যাপারটা হচ্ছে যে আরেকটা দল এসে তোমার অফিস ভাঙচুর করবে, আরেকটা দল এসে তোমার 14 ঘন্টা থেকে 24 ঘন্টা আটকে রাখবে, ডেমনস্ট্রেশন দেবে, ধর্ণা দেবে, মিছিল করবে,
রাস্তায় মারামারি করবে, উদ্ভ্রান্ত হয়ে দাঙ্গা বাঁধাবে, এইটা তোমার জব হ্যাজার্ড। এটার জন্য তুমি কিন্তু তোমার জবটা কিন্তু অন্য, তোমার জবটা জানো তুমি কি, এইগুলো জবের বাইরে। এইগুলো করতে করতে আর এই ফালতু পলিটিক্যাল প্রেশার সামলাতে সামলাতে তুমি না ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তুমি জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তোমার মনে হবে অনেক ভালো হবে, বাবা আমি একটা স্কুল মাস্টার হয়ে যাব। স্কুল মাস্টারদের অন্য ব্যথা আছে, অনেক ভালো প্রাইমারি স্কুলের চাকরি যদি আমি করি। আমি প্রচুর বড় বড় অফিসারকে দেখেছি সরকারি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মনের মধ্যে তাকে যদি বাজানো হয় সে দুটো কথা বলবে, আমি যদি গ্রামে ফিরে যেতাম, আমার দু কাটা জায়গা চাষ করবো, সেটা ভালো হবে, আমি এই জিনিস করতে চাই না। হয়তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার, ফিরে যাওয়ার তার উপায় নেই। এই কথা বলে যে আমি প্রাইমারি স্কুলের মাস্টার হবো, কিন্তু আমি এই চাকরি করবো না, এই কাজ করবো না, বলে আমি নিজের কানে শুনেছি। নেক্সট, ফ্যামিলি লাইফ গেছে। তুমি ট্রান্সফারেবল জব করছো, ফ্যামিলি লাইফ গেছে কেন? দুটো কারণ আছে। এক, তুমি একটা এমন মহিলাকে বিয়ে করো যে হাউস ওয়াইফ, কাজকর্ম করবে না, ইটস ওকে, তাও কিছু দূর অব্দি তোমার বাচ্চা যখন ছোট তুমি ঘুরতে পারো তাকে নিয়ে। বাচ্চা বড় হয়ে গেলে তাকে একটা স্কুলে ফিক্সড করতেই হবে, কেননা তুমি বাচ্চার এডুকেশনটাকে সারাক্ষণ ব্রেক করতে পারো না। বাচ্চার সিলেবাস ব্রেক হবে, তোমার টাকা পয়সা খরচ হবে, এক স্কুল থেকে আলাদা স্কুলে ভর্তির অ্যাডমিশন ডোনেশনের প্রচুর ঝামেলা আছে, সে তো তুমি হাজার পাঙ্গা। আর তুমি খুব স্বাভাবিকভাবে, বাঙালি ছেলেমেয়েরা পড়াশুনো করে, মেয়েরাও করে, মেয়েরাও অ্যাসপিরেশন চাকরির জন্য থাকে। তুমি একটা এমন ভদ্রমহিলাকে বিয়ে করেছো যিনি সার্ভিস করেন, তার সার্ভিস যদি তোমার সার্ভিসের সাথে ম্যাচ না হয়, অধিকাংশ ক্ষেত্রে হয় না, তোমার তখন একা খাটতে হবে, একা কাটাতে হবে। সে যে কি দুর্বিষহ, সে যে কি বেদনাদায়ক জীবন। যারা থাকে অনেক বড় বড় গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ অফিসার আছে, দেখবে একা কোয়ার্টারে, বাড়ি ভাড়ায় একা একা অফিস করছে, কি বেদনার জীবন তুমি কল্পনা করতে পারবে না। নেক্সট, 24/7 মডার্ন ডে ডিউটি। যারা ভাবতো, যারা বলতো, যারা জানে সরকারি চাকরি মানে সুখের চাকরি, নচিকেতার গান দিয়ে যারা অনুপ্রাণিত হয়, আর এই ঘৃণা করতে শেখে সরকারি চাকরি করা লোকেদেরকে, যে ওরা তো দুটোই যায়, 12টায় যায়, দুটোই চলে আসে, সেদিন চলে গেছে। এখন তো একটা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, একটা সেক্রেটারি শনিবার রবিবার বলে কি জানে না। পোস্ট অফিসে চাকরি করা লোকেদের সাথে কোনোদিন খোঁজ করো, গঙ্গা জল বিক্রি করতে হচ্ছে, গড় বিক্রি করতে হচ্ছে, দুব্য ঘাস বিক্রি করতে হচ্ছে, রাখি বিক্রি করতে হচ্ছে, কি না কি করতে হচ্ছে। এখন 24 ঘন্টা ডিউটি, ডিউটির হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ফোন হয়ে গেছে। আগে যেরকম বাড়ি চলে গেলাম যোগাযোগ বন্ধ হয়ে গেল, কোনো গল্প নেই। রাত 12টা, রাত 1টা, রাত 2টো, ভোর 5টা, শনিবার রবিবার, পুজোর দিন, ঈদের দিন, ছুটির দিন, সব দিন মেসেজ আসছে, কাজ আসছে। সুতরাং জীবনটা জ্বলে গেছে যারা সরকারি চাকরি করে, যারা যত উপরের লেভেলে সরকারি চাকরি করে। নাও আমরা তো দেখলাম যে সেই ব্যথাগুলো যারা সাকসেসফুল হয়েছে তারা কি বোধ করছে, তারা কি কষ্ট পাচ্ছে। এখন দেখবো যে যারা সাকসেসফুল হলো না, এখন সাকসেসফুল হলো না, এদের নিয়ে ডিসকাস করবোই বা কেন? ডিসকাস করব তার কারণ, বড় বড় পেপারে, বড় বড় ফেস্টুনে, কার্টুনে বিরাট বিরাট করে ছবি দেয় বড় বড় ইনস্টিটিউশন, আমি নাম নিচ্ছি না, আমাদের থেকে এই পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, প্রথম 100 আমার, প্রথম 50 জন আমার। বেসিক্যালি দেখা যাবে যে সেই বছরের সেই পরীক্ষাটায় যতটা ভ্যাকেন্সি ছিল, আর ইনস্টিটিউশন গুলো যা দাবি করছে আমাদের থেকে এতগুলো ছেলে এই র্যাঙ্ক করেছে, এই র্যাঙ্ক করেছে, এই দাবি করা ক্যান্ডিডেটদের নাম্বার যোগ করলে ভ্যাকেন্সির চেয়ে বেশি। বেসিক্যালি একটা পরীক্ষায় যে কটা সিট থাকে, ধরা যাক 100টা সিট আছে, আর পরীক্ষা অ্যাসপিরেন্ট যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, সিভিল সার্ভিসের মতন পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় সরকারি চাকরির ক্ষেত্রে বলছি, ঠিক আছে, যে পরিমাণ ছেলে পরীক্ষায় বসে বা তার জন্য প্রস্তুতি নেয়, তাই হিসেব করলে দেখা যায় যে হয়তো 1000 জনে 1 জন চাকরি পাচ্ছে, কি 1000 জনে 10 জন চাকরি পাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে 1000 জনে 100 জন চাকরি পাচ্ছে, বাকি 900 জন কিন্তু ব্যর্থ হচ্ছে। সেই 900 জন কি করবে, কি ভাববে, তাদের কি সমস্যা, চলো ভেবে দেখে। ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি কেউ 22 বছর থেকে, 21 বছর থেকে, 18+3 না,
18 বছরে উচ্চ মাধ্যমিক হলো, 21 বছরে গ্রাজুয়েশন হলো, 21-22 বছর থেকে প্রিপারেশন নিচ্ছে, ধরে নিচ্ছে 4 থেকে 7 বছর প্রস্তুতি লাগে। এটা লাগে, তোমরা যারা ম্যাচিওর হয়েছো প্রস্তুতির ক্ষেত্রে লাগে। হয়তো প্রথম পাস করলে দ্বিতীয় পাস, দ্বিতীয় পাস করলে তৃতীয় পাস, একটা সেকশন লেভেল সি তে গেলে বা গ্রেড সি তে গেলে গ্রেড এ তে আসতে চাইছো, 7 বছর, 4 থেকে 7 বছর লাগে। তুমি ভাবো যে তুমি তোমার ইউথের, তোমার যৌবনের সবচেয়ে বড়, সবচেয়ে স্ট্রং, শক্তিশালী যে জায়গাটা, যে সময়টা তোমার জীবনের, সেই সময়টা তুমি নষ্ট করে দিচ্ছ কিসের পেছনে? একটা প্রিপারেশনের পিছনে, যা তোমার ব্যর্থ হয়ে গেল, মিস হয়ে গেল। শুধু ভেবে দেখো কি টাইমটা তুমি দিচ্ছ। ছোটবেলার পড়াশুনো হতো, টাইম আছে, 35-40 বছর বয়সের পরে দিচ্ছ যে টাইম আছে, লাইফ ফিক্সড সেট সেখানটায়, সেখানে কোনো চেঞ্জেস নেই। কিন্তু সবচেয়ে বেশি বিল্ডিং আওয়ার যে টাইমটা, সেটা হচ্ছে যে ওই 20 থেকে 30, তার মধ্যে তুমি 22-23 থেকে 27-28 নষ্ট করে দিচ্ছ প্রস্তুতি ফেজে। তোমার জীবনের পুরো মেন সময়টাই চলে গেল এক্সাম প্রিপারেশনে, কিছু হলো না। তুমি ভাবো তুমি কোথায় এসে দাঁড়ালে। নাম্বার 2, তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেলে ভালো। যার সাকসেস হলো না এবং সেটা বুঝতে অনেকটা সময় লেগে গেল, অর্থাৎ যে অনেক বছর ধরে প্রস্তুতি নিয়েও সাকসেসফুল হলো না, ডিপেন্ড করে কে কতদিন বসে থাকবে, কে কতদিন প্রিপারেশন নেবে। কেউ 2 বছর, 3 বছরের, 3.5 বছরের মাথায়। পরীক্ষার যা অবস্থা, আমি আর সেটা নিয়ে সময় নিচ্ছি না তোমাদেরকে। পরীক্ষার প্রসেস, পরীক্ষার টাইমিং, পরীক্ষার অ্যাসিওরেন্স, পরীক্ষার সিওরিটি, পরীক্ষার রুটিন, পরীক্ষার যে শিডিউল, সেটা নিয়ে কথা বলছিলাম। যে সময়টা লাগে, কারোর 3.5 বছর লাগবে, কারোর 5.5 বছর লাগবে, এটা বুঝতে যে আমি পারলাম বা পারলাম না। যার যত বেশি লম্বা প্রস্তুতি পর্ব, তার জন্য সে তত বেশি কিন্তু বেশি দিনের বেকার। অর্থাৎ তুমি যদি বাড়ির থেকে স্যুট বুট পরে, জামা কাপড় পরে সকাল 9টার সময় বেরিয়ে যাচ্ছ ট্রেন ধরতে, লোকজন বলবে বাহ কাজ করতে যাচ্ছে। কি কাজ করলে, কেন কাজ করলে, কিছু লোকের যায় আসে না, লোকে জানেই না কি কাজ, কেন কাজ। ওয়ান্স আপন এ টাইম আমি একটা ছেলেকে চিনি যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি করতো, ঠিক আছে। তার জন্য তার বাড়িতে একটা এসছে, ঘটক এসছে দেখবে বলে, ঠিক আছে, তার জন্য মেয়ে দেখবে। তো তার মাকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে চাকরি পেয়েছে, কিসে চাকরি করে শুনলাম? মা বলেছে সেলে চাকরি করে। বললো ও সেলসে চাকরি করে, ঠিক আছে আমি বুঝবো কিরকম মেয়ে আনবো, বলে ঘটকটা চলে গেল। তো লোক জানেই না চাকরি কি, কি চাকরি আছে, কি চাকরির কি নাম, কি চাকরির কি কাজ। লোকে শুধু জানে যে হ্যাঁ কাজে যাচ্ছে, আর লোকে দেখে ও কাজ যাচ্ছে না, ও বাড়িতে বসে রয়েছে। একটা ছেলে যে 4 বছর, 5 বছর, 6 বছর কন্টিনিউয়াস বাড়িতে বসে রয়েছে, টিউশনি পড়ছে, লোকে তাকে কি বলবে? যত লম্বা তোমার প্রস্তুতি পর্ব, তত লম্বা তুমি বেকার, এবং তত লম্বা দিনের বেকার, এবং তত লম্বা সময় ধরে তুমি অপমানিত হবে তোমার সমাজে। পয়েন্ট নাম্বার 3, না পেলে তুমি প্রস্তুতিটা তো করলে। প্রস্তুতি নানাভাবে এদিক ওদিক হতে পারে, নানা রকম ভাবে সমস্যা তৈরি হতে পারে। পরীক্ষা হলোই না, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। এখন একটা ছেলে চাকরি না পেলে কোনো মতেই বলা যায় না সে চাকরি পাওয়ার যোগ্য ছিল না। এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, বা এত কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, কোনো মতেই বলা যায় না যে সে তার যোগ্যতা ছিল না, বা সে পারেনি, বা ব্যর্থ হয়েছে। হয়নি পরীক্ষা, পুরো টাইমটা ড্রাই চলে গেছে, রিক্রুটমেন্ট হয়নি, ভেতর থেকে রিক্রুটমেন্ট হয়ে গেছে, কিছু কিছু কেস চলছে তার উপরে। সব পুরো পিরিয়ডটা তোমার প্রিপারেশনের পরে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, কি লেভেলের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন হবে, এবং তার জন্য যদি কেউ সুইসাইড করে। তোমরা কি কেউ শঙ্করের জন অরণ্য উপন্যাসটা পড়েছো? যদি না পারো একবার পড়ে নিও, যে মানুষ কত সাইকোলজিক্যাল প্রবলেমে চলে যেতে পারে প্রস্তুতি নিতে নিতে। জন অরণ্য বোধহয় 50 বছর হয়ে গেছে বইটা লেখা হয়েছে, সেদিনের সেই পিকচারটা আমার মনে হয় আজকের দিনের জন্যও একই রকম রয়েছে। এবং একটা ছেলে বা মেয়ে ফুল কোর্স প্রিপারেশন নিল 5 বছর, সুযোগ পেল না সে কোথাও। 5 বছর পরে সে নিজেকে কোন জায়গায় দাঁড় করাবে? সে হয়তো দেখবে যে তার মতন একটা ছেলে, তার বাড়ির পাশের একটা ছেলে টাকা দিয়ে চাকরি করছে। সে হয়তো দেখবে যে একটা লোক দিব্যি সুন্দর অফিস আসছে, 10টা 5টা ডিউটি করছে, তার বাড়ির বা বেড়াতে যাচ্ছে পরিবারের সাথে। সে তার নিজের জন্য, সমাজের জন্য একটা শত্রু তৈরি হয়ে যাবে, একটা শিক্ষিত শত্রু।
তার মনের মধ্যে কুচিন্তা আসবে, তার মনের মধ্যে ধ্বংসাত্মক চিন্তা আসবে, তার মনের মধ্যে ক্ষতিকর চিন্তা আসবে। সে যদি প্রস্তুতি করে এতটা সময় না দাঁড়াতে পারলো, দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তার হিংসা হবে, তার জ্বলন হবে। এই হিংসা জ্বলন তার মনের মধ্যে পুষতে পুষতে সে নিজেকে ক্ষতি করবে, সে সমাজকে ক্ষতি করবে। নেক্সট, 4 বছর 5 বছর তুমি প্রিপারেশন নিয়েছো, হয়নি। তুমি বলো দেখি 5 বছর পরে তুমি এবার কি করবে? সেই গোল্ডেন টাইমটা তো পেরিয়ে গেছে। যে কাজটা তুমি কোনো একটা কোম্পানিতে শুরু করতে পারতে, কোনো একটা প্রাইভেট জায়গায় শুরু করতে পারতে, কোনো একটা সেলফ স্টার্ট করতে পারতে, সেলফ এনগেজ করতে পারতে, একটা স্টার্ট আপ করতে পারতে, কিছু একটা নিজে খুলতে পারতে, কিছু একটা চেষ্টা করতে পারতে, কোথাও একটা নিজে থেকে 3-4 জন বন্ধু মিলে একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করতে পারতে, সেই বয়সটা পেরিয়ে গেছে। সেই 5 বছর 6 বছর পরে তুমি 28 বছর 30 বছরে দাঁড়িয়ে সেই উদ্যমটা কি পাবে যা 21-22 বছরে তোমার পাওয়ার ছিল বা তোমার কাছে থাকতো? তুমি তখন মনে মনে শরীরে শরীরে অন্তরাত্মায় পরমাত্মায় বুড়ো হয়ে গেছো, তুমি মরে গেছো, তুমি আর কোথাও দাঁড়াতে পারছো না, তোমার ধৈর্য শেষ হয়ে গেছে, তোমার স্থৈর্য নষ্ট হয়ে গেছে, তোমার চিন্তা ক্ষমতা বিশ্লেষণ ক্ষমতা শেষ হয়ে গেছে। এটাই হবে। And the last thing is opportunity cost. একটা ইকোনমিক টার্ম আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো ইকোনমিক্স পড়ানোর সময়, আপাতত সহজভাবে বোঝাই। যদিও 5 বছর ওই রকম প্রস্তুতির মধ্যে না দিতে, 1000 জনের মধ্যে একজন বেসিক্যালি প্র্যাকটিক্যালি চান্স পায় একটা পরীক্ষায়, 2 জন চান্স পায়, 990 জন 995 জন 98 জন কিন্তু চান্স পায় না। তারা কি করবে? তারা ওই 4 বছর 5 বছরের প্রিপারেশনটা যদি না নিয়ে যদি অন্য কিছু করতো, অন্য কোথাও, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল। আই এম টকিং অ্যাবাউট অপরচুনিটি কস্ট। তুমি পেয়ে গেলে ভালো, তুমি জয়েন করে গেলে ভালো, বাট যদি পেলে না, যারা পেলে না এবং বেশিরভাগটা পেলে না, ভেবে দেখো ওই টাইমটা তোমরা ওই প্রিপারেশনটা এটা বরবাদ না করে যদি অন্য কিছু করতে। আজকে একটা এক্সপোজড ওয়ার্ল্ড, 10টা বছর আগে হলে কিন্তু আমার এই ভিডিওটার প্রাসঙ্গিকতা থাকতো না। 15টা 20টা বছর আগে তো একেবারে ভাবাই যেত না এই ভিডিওটার প্রসঙ্গ। তার কারণ আজকের দিনটা কিন্তু খুলে গেছে। আজকের দিনে কাজের এত পরিধি হয়েছে, এত বিস্তৃতি হয়েছে যে ভাবা যায় না। আজকের দিনে একটা পলিটিক্যাল টিম অব্দি টেকনোলজি সাহায্য নেয় এবং ইঞ্জিনিয়ার রিক্রুট করে, তুমি ভাবতে পারছো? এমবিএ রিক্রুট করে যাতে তাদের ভোট ব্যাংকটা বাড়ানো যায়। কোথায় পলিটিক্স, কোথায় ভোট, তার সাথে কোথায় ইঞ্জিনিয়ার এমবিএ রিক্রুটমেন্ট। আজকের দিনে তুমি ভেবে দেখো যে যদি তুমি জেনারেটিভ এআই এর কোর্স শেখো, তুমি কি না কি কাজ পেতে পারো। পুরো ব্যবস্থাপনাই আমাদের আজকের সেই দিকে ডাইরেক্টেড হচ্ছে, পুরো অটোমেশনের দিকে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে। আমি এই কারখানায় কাজ করা, জুতোর দোকানে কাজ করা, চামড়ার ফ্যাক্টরিতে কাজ করা, প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করা, লেদ মেশিনে কাজ করা, আইটিআই পড়েছে, আমাদের কি বলা যায় পলিটেকনিক পড়েছে, এইসব আলোচনা করছি না। এগুলো কনভেনশনাল জব, এগুলো আগেও ছিল এখনো আছে, বাট যেগুলো এখন তৈরি হয়েছে আগে ছিল না। যেমন জেনারেটিভ এআই এর তুমি লার্নিং করলে, কিছু একটা জিনিস তৈরি করলে, তুমি কন্টেন্ট রাইটার হয়ে গেলে, তুমি কিছু একটা ছোট ছোট মেশিন ইনভেন্ট করলে, অনেক কিছু করতে পারো তুমি এটার মধ্যে দিয়ে। যেমন মিডিয়া যে বিশাল দিগন্ত খুলে গেছে আজকে, মাল্টিমিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। শুধু তুমি ভেবে দেখো, আজকে তুমি ছোটবেলায় বা তোমার বাবা মাকে জিজ্ঞাসা করতে খবর পড়া হতো কিভাবে, নবনীতা দেব সেন খবর পড়তেন টিভির দিকে তাকিয়ে তাকিয়ে, সেই খবরের দিন। আর আজকে কিভাবে খবর পড়া হয়, আজকে খবরের কাগজ খুললে তুমি তাতে কি কি দেখতে পাও, শুধু তুলনা করে দেখো। নেক্সট, অ্যাডভার্টাইজমেন্ট। তোমাদের ছোট ঘটনা বলি, বোধহয় 90-এর দশকে যত অ্যাডভার্টাইজমেন্ট হতো, কে কে নামক যে বিখ্যাত সিঙ্গার ছিলেন, প্রয়াত হয়ে গেছেন,
সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের গানগুলো উনি গাইতেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়লো বলে বলছি। সুতরাং আজকের দিনে অ্যাডভার্টাইজমেন্টটা চারদিকে অ্যাডভার্টাইজমেন্ট, সবকিছুর অ্যাডভার্টাইজমেন্ট, সব রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট কেউ না কেউ করে, কিছু না কিছু লোক সেটা করছে, কিছু ভাবছে, কিছু তৈরি করছে, কিছু লাগাচ্ছে, কিছু সেই জিনিসটাকে সামনে নিয়ে আসছে। একটা ওয়ার্ল্ড খুলে গেছে অ্যাডভার্টাইজমেন্টের। ওয়েব ডিজাইন, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আমি বলছি না নায়ক নায়িকা হতে, গায়ক গায়িকা হতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লোর ম্যানেজার, মেকআপ আর্টিস্ট, লাইট সাউন্ড এডিটিং, মেকানিক, কাজের জগৎ তুমি শেষ করতে পারবে না। খুব উল্লেখযোগ্যভাবে নাম হয়েছিল মনে আছে, একটা 21 বছরের ছেলে, যে আমাদের বাহুবলীর ভিএফএক্স তৈরি করেছিল, খুব নাম করেছিল ছেলেটা। সো এনর্মাস আনলিমিটেড একটা কাজের পেরিফেরি তৈরি হয়েছে এখন। তুমি সেলফ হেল্প করলে, 5-7 জন বন্ধু মিলে কিছু একটা তৈরি করলে, কিছু একটা খুললে, কিছু একটা ইনিশিয়েটিভ নিলে, তুমি স্টার্ট আপ করলে, আজকে তো পুরোটাই স্টার্ট আপের ওয়ার্ল্ড। অ্যাপ্লিকেশন বানাচ্ছ, মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছ, তুমি একটা পোর্টফোলিও বানাচ্ছ, তুমি একটা ধরা যাক কোনো রকম ভাবে একটা সিস্টেম বানাচ্ছ, একটা তুমি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিছু একটা বাজারে চলতি, যে ধরা যাক আজকের দিনে আমরা এই যে কি বলা যায় ওলা উবের চড়ি, এই যে সুইগি খাই, জোম্যাটো খাই, এই যে 99 ব্রিক্স এর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দিই, সবই কিন্তু স্টার্ট আপ। ট্যুরিজম, একটা সময় ছিল বাঙালিরা শুধু বেড়াতে যেত, বছরে একবার, বছরে দুবার, টাকা পয়সা খরচ করে তার সামর্থ্য অনুযায়ী। আজকে ট্যুরিজমটা কিরকম জায়গায় পৌঁছে গেছে। ট্যুরিজম এখন সব সিজনে হয়। কয়েক মাস আগে আমি বর্ষাকালে সুন্দরবন ঘুরতে গেলাম। আগে বলা হতো যে বর্ষাকালে নদীতে নামা যায় না, সব ট্যুরিজম সব শীতকালে হবে, ওয়াটার অ্যাক্টিভিটি। এখন ওয়াটার অ্যাক্টিভিটি যেন বর্ষাকালে হচ্ছে, সারা বছর বেড়াতে যাওয়া হচ্ছে। এবং আমি অদ্ভুত একটা বৈশিষ্ট্য বা পরিবর্তন খেয়াল করছি, যে বাঙালিরা বেড়াতে যায় না শুধু, বাঙালিরা বেড়াতে যাওয়াটাকে এখন ফেসিলিটেট করে। প্রচুর বাইরে বাইরে হোমস্টেতে দেখছি, জম্মু কাশ্মীর হিমাচল, বাঙালিরা হোমস্টে খুলেছে, এখানে আসুন। বাঙালিরা ট্যুর এজেন্সি খুলছে, ট্যুর অপারেটিভ হচ্ছে। সো এটা একটা ওয়ার্ল্ড, ট্যুর একটা ওয়ার্ল্ড। এবং একদম শেষে বলবো যে একটা ছোট দোকান করো। কথাটা শুনতে খারাপ লাগবে, কথাটা শুনতে অবভিয়াসলি খারাপ লাগবে, যে একটা সিভিল সার্ভেন্ট একটা দোকান করেছে, কিন্তু দোকান অনেক রকম হয়। সত্যি বলতে কি, কোনো রানিং দোকানের দিকে তাকিয়ে দেখবে তোমার মনে হবে যে কেন আমি এই দোকানে বসবো না। আমি সকালবেলা 10টার সময় বাড়ি থেকে, 7টার সময় বাড়ি থেকে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে দোকানে বসবো, 10টার সময় এসে চা খেয়ে যাবো, দুপুরবেলা এসে ভাত খাবো, ঘুমিয়ে গিয়ে আবার 3টের সময় দোকান খুলবো, রাত্রির 7:30 8টার সময় দোকান বন্ধ করে বাড়িতে থাকবো, পরিবারের সাথে থাকবো, সন্তান স্ত্রীর সাথে সময় কাটাতে পারবো। কি হবে ওই বাইরে বিদেশ বিভুঁয়ে চাকরি করে জীবনটা একা একা পার করে দিয়ে? ইটস ট্রু, ইটস ফ্যাক্ট, ইটস দ্য স্টেটমেন্ট অফ সো কল্ড বিগ অফিসার্স। আমি আমার নিজের কথা বলছি না। মুদির দোকান চালালে ভালো হতো আমার জীবনটা, এমন কথা শুনেছি আমি তাদের কাছ থেকে। কিছু একটা করে খেতে হবে, জীবনে দাঁড়াতে হবে, উপার্জন করতে হবে, সৎভাবে উপার্জন করতে হবে, সম্মান নিয়ে উপার্জন করতে হবে। সেই উপার্জন তোমার পছন্দ হলে খুব ভালো, সেই উপার্জন সর্বজন পরিচিত বা স্বীকৃত বা সর্বজনের কাছ থেকে সম্মান আদায় করবে, সেটা হলে অনেক ভালো। সেই উপার্জনের মধ্যে দেশ চালানোর দায়িত্ব থাকবে, সেটা সবচেয়ে ভালো। কিন্তু সেইটা করতে গিয়ে, সেইটার লোভ লালসায় যেন জীবন না যায়, যেন জীবনটা সমস্ত আনন্দ উৎসব ভালো লাগা শেষ হয়ে যায়। তোমার জীবন কিন্তু অমূল্য, তোমার জীবন কিন্তু একবারের একটা উপহার। প্রস্তুতি পর্ব এমন না হয়ে যায় যে তা তোমার জীবনটাকে পুরোপুরি সর্বগ্রাস নষ্ট করে ফেলে। এটাই আজকের দিনের ক্লাসের বক্তব্য ছিল। সো থ্যাঙ্কস, and again best of luck to all of you, all of my students, বাঙালি ছেলে মেয়েরা যারা WBCS UPSC পরীক্ষা দিতে চাও, অথচ তাদের সামর্থ্য নেই, টাকা পয়সার অভাব আছে,
বাড়ি থেকে বড় শহরের দূরত্ব আছে, সাংসারিক প্রতিবন্ধকতা আছে, সম্পর্কের বাধা আছে, মনে মনে স্বপ্ন দেখো, মনে মনে আশা রাখো, তাদের জন্য আমাদের ক্লাসটা তাদের কাছে পৌঁছে দিও। সিভিল সার্ভিস ফর দেশি গাইজ সব সময় তোমাদের সিভিল সার্ভিসের জন্য সাপোর্ট করে যাবে। বেস্ট অফ লাক।